হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো এডুকেশন। আজকের ভিডিওতে আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর বাংলা পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতার কিছু এমসিকিউ এসএকিউ প্রশ্নোত্তর। চলো তাহলে সেই প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করা যাক। সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন, অসুখী একজন কবিতাটির মূল কোন ভাষায় রচিত? আর ফার্সি, আরবি, স্প্যানিশ, ইংরেজি? সঠিক উত্তর হবে স্প্যানিশ, অপশন সি। দ্বিতীয় প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখেছিলেন, জীবনের প্রতি উদাসীন ও নির্লিপ্ত ছিলেন, মানুষকে ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দিয়েছিলেন, অহিংস হতে মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। সঠিক উত্তর হবে অপশান এ, ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখেছিলেন। 3 নম্বর প্রশ্ন, নেমে এলো তার মাথার ওপর, কি নেমে এলো? মেঘ, বছর, মাস, দিন? সঠিক উত্তর অপশান বি, বছর। 4 নম্বর প্রশ্ন, ধরে গেল আগুন কোথায়? ঘন অরণ্যে, জনবসতিতে, ফসলের ক্ষেতে, সমস্ত সমতলে? সঠিক উত্তর হবে অপশান ডি, সমস্ত সমতলে। 5 নম্বর প্রশ্ন, পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে ড্যাশ? পুজোর সামগ্রী, মন্দির চূড়া, শান্ত হলুদ দেবতারা? সবকটি ঠিক। সঠিক উত্তর হবে অপশান সি, শান্ত হলুদ দেবতারা। 6 নম্বর, আমি চরিত্রটি কোথায় ঘুমিয়েছিল? ঝুলন্ত বিছানায়, গাছের ছায়ায়, নাট মন্দির, রাস্তায়? সঠিক উত্তর হবে অপশান এ, ঝুলন্ত বিছানায়। 7 নম্বর প্রশ্ন, অসুখী একজন কবিতায় কবি ঝুলন্ত বিছানার ধারে গাছটি হলো গোলাপি, হলুদ, নীল, সবুজ? সঠিক উত্তর গোলাপি। 8 নম্বর প্রশ্ন, তার মাথার ওপর কিভাবে বছরগুলো নেমে এসেছিল? বৃষ্টির মতো, রক্তের কালো দাগের মতো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, পরপর পাথরের মতো? সঠিক উত্তর হবে অপশান ডি, পরপর পাথরের মতো। 9 নম্বর, ডুবেছিল ধ্যানে, কতদিনের ধ্যান? 1 যুগ, শতবর্ষ, হাজার হাজার বছর, যুগের পর যুগ ধরে? সঠিক উত্তর হবে অপশান সি, হাজার হাজার বছর। 10 নম্বর প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল ড্যাশ? কি ছড়িয়ে রইল? পায়ের দাগ, কাঠকয়লা, গোলাপি গাছ, প্রাচীন জলতরঙ্গ? সঠিক উত্তর কমেন্ট করে তোমরা জানাবে। 11 নম্বর প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না, কারা স্বপ্ন দেখতে পারল না? সেই মেয়েটি, গির্জার নান, কবিতার কথক, শান্ত হলুদ দেবতারা? সঠিক উত্তর হবে অপশান ডি, শান্ত হলুদ দেবতারা। 12 নম্বর প্রশ্ন, সে জানতো না, সে বলতে বোঝানো হয়েছে একটি শিশুকে, একজন সাধারণ নারীকে, ঈশ্বরকে, গির্জার এক সন্ন্যাসীকে? সঠিক উত্তর হবে অপশান বি, একজন সাধারণ নারীকে। তারপর যুদ্ধে এলো, পাহাড়ের আগুনের মতো, রক্তের সমুদ্রের মতো, আগ্নেয় পাহাড়ের মতো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো? সঠিক উত্তর হবে অপশান ডি, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। দশম শ্রেণীর বিভিন্ন বিষয়ের সাজেশনস, নোটস, মক টেস্ট দিতে এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড টার্মের কোশ্চেন পেপারের সাজেশন পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট www.infoeducations.com অবশ্যই তোমরা ভিজিট করবে। এছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা ও তথ্য পাওয়ার জন্য তোমরা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম এগুলোই জয়েন হতে পারো। ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে। তাছাড়া আমাদের যে ভিডিওগুলো
ভালো লাগলে তোমরা বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো। যে প্রশ্নগুলোর উত্তর আমরা তোমাদের কাছ থেকে চাইছি সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমাদেরকে। ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। প্রথমে কি আছে? সাদাসিদে। সাদাসিদের ব্যাসবাক্য কি হবে? যে সাদা সে সাধারণ। যে সাদা সে সাধারণ। তাহলে বুঝলে এর ব্যাসবাক্য হলো, সাদাসিদের ব্যাসবাক্য যে সাদা সে সাধারণ। এটা কোন সমাস? এটা হলো যে কর্মধারায় সমাস। কর্মধারায় সমাস। কর্মধারায় সমাস। দ্বিতীয়টা কি? অম্ল মধুর। এর ব্যাসবাক্য কি হবে? অম্ল অথচ মধুর। এটাও হলো যে কর্মধারায় সমাস। এটাও কর্মধারায় সমাস। দ্বিতীয়টা কি? ফুলবাবু। ফুল যে ফুল সে বাবু। এটাও কি? কর্মধারায় সমাস। এটাও কর্মধারায় সমাস। নীল নদ। এটা কি হবে? নীল যে নদ সাধারণ। তাহলে এটাও কর্মধারায় সমাস। কর্মধারায় সমাস। তারপরে কি আছে? রেলগাড়ি। রেল বাহিত গাড়ি। এর ব্যাসবাক্য হলো রেল বাহিত গাড়ি। রেলবাহিত গাড়ি। রেলগাড়ির ব্যাসবাক্য। তাহলে এই রেলবাহিত গাড়ি এটা কোন সমাসের মধ্যে পড়ছে? মধ্য পদলোপী কর্মধারা। মধ্য পদলোপী কর্মধারায় মধ্য পদলোপী কর্মধারায় সমাস। নিচের শব্দগুলির সন্ধিবিচ্ছেদ করো। মোগলাই। মোগলাইয়ের সন্ধিবিচ্ছেদ কি হবে? মোগল মোগল যুক্ত আই। মোগলাই। মোগল যুক্ত আই মোগলাই। সেকেন্ড কি আছে? রান্না। রান্নার কি হবে? রাত যুক্ত না। রান্না। রাত যুক্ত না রান্না। বৃষ্টি। বৃষ্টির কি হবে? বৃষ মূর্ধন্যস্বয়ে হসন্ত বৃষ যুক্ত তি। বৃষ্টি। পরীক্ষার কি হবে? পরীক্ষা তোমরা সকলেই জানো, ছোট থেকে এটা হয়েই আসছে। পরি যুক্ত ইক্ষা। পরীক্ষা। আবিষ্কার কি হবে? আবিহ বয়ের বিসর্গ।
আবিযুক্ত কার? আবিষ্কার। এরপর একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, বাংলায় তর্জমা করেছেন অসুখী একজন কবিতাটি কে? উত্তর, নবারুণ ভট্টাচার্য। 2 নম্বর প্রশ্ন, সে জানতো না, সে কি জানতো না? উত্তর, কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কতকের প্রিয়তমা নারীকল্প স্বদেশ জানতো না, কতক আর কখনো ফিরে আসবে না। 3 নম্বর প্রশ্ন, শিশু আর বাড়িরা খুন হলো, শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? উত্তর, রক্তাক্ত আগ্নেয় পাহাড়ের ন্যায় রক্তক্ষয়ী যুদ্ধের করাল গ্রাসে শিশু আর বাড়িরা খুন হয়েছিল, অর্থাৎ নিষ্প্রাণ ও নিরাপদ স্নেহাশ্রয়ের চিহ্নটুকু মুছে দিয়েছিল এই যুদ্ধ। 4 নম্বর, শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিল? উত্তর, আলোচ্য অংশটি পাবলো নেরুদার অসুখী একজন কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতায় শান্ত হলুদ দেবতারা হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল। 5 নম্বর প্রশ্ন, মিষ্টি বাড়ির আশেপাশে কি ছিল? উত্তর, মিষ্টি বাড়ির আশেপাশে বারান্দা ছিল, যেখানে কতক ঝুলন্ত বিছানায় ঘুমাতেন, আর ছিল গোলাপি গাছ, চিমনি ও জল তরঙ্গ। 6 নম্বর প্রশ্ন, তারপর এলো যুদ্ধ, কিসের মতো যুদ্ধ এসেছিল? উত্তর, আলোচ্য অংশটি পাবলো নেরুদার অসুখী একজন কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতায় কথক বলেছেন যে যুদ্ধটি রক্তাক্ত এক আগ্নেয় পাহাড়ের মতো এসেছিল। 7 নম্বর প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে কি ছড়িয়ে রইল? উত্তর হবে, পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে ছিল কাঠকয়লা, দোমড়ানো কিছু লোহা আর পাথরের মূর্তিগুলি বীভৎস মাথা এবং রক্তের একটা কালো দাগ। 8 নম্বর প্রশ্ন, অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার এক্সট্রাভাগেরিয়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 9 নম্বর প্রশ্ন, অসুখী একজন কবিতায় কে কতকের অপেক্ষায় ছিল? অসুখী একজন কবিতায় একটি মেয়ে অর্থাৎ মাতৃকল্প দেশ কতকের অপেক্ষায় ছিল। 10 নম্বর, তারপর নেমে এলো তার মাথার ওপর, বছরগুলো কিভাবে নেমে এসেছিল? তারপর বছরগুলো হবে, এখানে মিস্টেক হয়ে আছে, তারপর বছরগুলো নেমে এলো তার মাথার ওপর, বছরগুলো কিভাবে নেমে এসেছিল প্রশ্নটা। উত্তর, পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কথক যখন তার প্রিয়তমাকে ছেড়ে চলে যান তখন বিরহ ভরাক্রান্ত তার মাথার ওপর বছরগুলো একের পর এক পাথরের মতো নেমে এসেছিল। আমি তাকে ছেড়ে দিলাম। আমি কে? বক্তা কাকে ছেড়ে দিলেন? তাকে তিনি কি অবস্থায় রেখে এসেছিলেন? আচ্ছা, এগুলো বলে রাখি, 3-4টি বাক্যে উত্তর দিতে হবে। এর আগে একটু আগে পর্যন্ত হলো একটি বাক্যে উত্তর, এটা 3-4টি বাক্যে উত্তর, তার জন্য উত্তরটা একটু বড় হবে। তো উত্তর, আমি বলতে পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতার কথককে বোঝানো হয়েছে। অসুখী একজন কবিতায় বক্তা তার প্রিয় নারীরূপী মাতৃভূমিকে ভালোবাসার বন্ধনে ছেড়ে দিলেন। এখানে দেখবে যে কটা প্রশ্ন দেওয়া আছে সেই কটা প্রশ্নের উত্তর হবে, উত্তরগুলো কিন্তু প্যারা চেঞ্জ করে করে লিখতে হবে। দেখো প্রথমটা, যে এখানে আমি বলতে পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতার কথককে বোঝানো হয়েছে, এরপরে প্যারা চেঞ্জ করে তার দ্বিতীয় প্রশ্ন বক্তা কাকে ছেড়ে দিলেন, এই উত্তরটা দেওয়া আছে। দেখো, অসুখী একজন কবিতায় বক্তা তার প্রিয় নারীরূপী মাতৃভূমিকে ভালোবাসার বন্ধনে ছেড়ে দিলেন। তারপরের প্রশ্ন কি আছে, তাকে তিনি কি অবস্থায় রেখে এসেছিলেন। এটা দেখো তার পরের প্যারাতে দেওয়া আছে, বক্তা তার প্রিয় নারী তথা স্বদেশকে অপেক্ষারত অবস্থায় দরজায় দাঁড় করিয়ে রেখে এলেন। অপেক্ষারতা জানতো না বক্তা আর কখনো ফিরে আসবে না, বিচ্ছেদ ভাব বেদনায় তার প্রত্যাবর্তনের প্রত্যাশার মধ্যে তাকে রেখে এলেন। 2 নম্বর প্রশ্ন কি, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, সে কে?
আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি? এখানে কি প্রথম প্যারায় দেওয়া আছে সে কে, তার উত্তর। পাবলো নেরুদার রচিত অসুখী একজন কবিতা থেকে গৃহীত উদ্ধৃতাংশে সে বলতে কথকের প্রিয়তমা নারী তথা স্বদেশকে বোঝানো হয়েছে। কবিতায় কথক চিলি গৃহযুদ্ধের সময় তার জন্মভূমি প্রিয়তমা নারীকে ছেড়ে যুদ্ধ করতে যায়। সেই সময় সমগ্র পরিস্থিতি, কথকের জীবনের অনিশ্চয়তা ইত্যাদি নিয়ে কথক অবগত থাকলেও কথকের প্রিয়তমা তা সঠিকভাবে জানত না, তাই কথক উদ্ধৃত মন্তব্যটি করে। 4 নম্বর প্রশ্ন, নেমে এলো তার মাথার ওপর। কার মাথার ওপর কি নেমে এসেছিল, তা কেনই বা নেমে এসেছিল? পাবলো নেরুদার রচিত অসুখী একজন কবিতায় কথকের প্রিয় নারীর মাথার ওপর একটার পর একটা পাথর বছরের মতো নেমে এলো। কথক গৃহযুদ্ধের অংশ নিতে চলে যাওয়ার সময় তার প্রিয় নারীকে তার ফিরে আসার অপেক্ষারত অবস্থায় রেখে চলে গিয়েছিলেন। সে নারী হলো তার স্বদেশের প্রতিমূর্তি, কিন্তু কথক আর ফেরেননি। এই অপেক্ষার সময়টা তার প্রিয় নারীর কাছে পাথরের মতো ভারী হয়ে উঠেছিল, তাই বছরগুলো পাথরের মতো এনে এলো বলে না, নেমে এলো বলা হয়েছে, ভুল দেওয়া আছে এনেটা। 5 নম্বর প্রশ্ন, যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো বলা হয়েছে কেন? পাবলো নেরুদার রচিত অসুখী একজন কবিতায় যুদ্ধকে রক্তের আগ্নেয় পাহাড় বলা হয়েছে কারণ যুদ্ধে রক্তপাত অবধারিত। যুদ্ধে বিপক্ষকে আঘাত হানতে নানা ধরনের অস্ত্র প্রয়োগ করতে হয় এবং তাতে রক্তপাত ও প্রাণহানি ঘটে। যুদ্ধ জনজীবনে পাহাড় প্রমাণ বিপর্যয় নিয়ে আসে। আগ্নেয়গিরি থেকে যেমন বিস্ফোরিত জ্বলন্ত পাথর গড়িয়ে পড়ে জঙ্গলে, সমতলের আগুন ধরিয়ে দিতে পারে, অনুরূপভাবে ভয়াবহ যুদ্ধের আঁচে জনপদ ধ্বংস হয়ে যায়। যুদ্ধে আগুন গ্রাস করে নিরীহ মানুষের শান্ত স্বাভাবিক জীবনকে, তাই যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো বলা হয়েছে। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।